আজকের গল্প শুরু করার আগে সবার কাছে অনুরোধ রইল গল্পটা পুরোটা মন দিয়ে শোনার জন্য। আচ্ছা, তুমি কি হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে? দেখো, টেবিলে তোমার পছন্দ মতো সব খাবার সাজিয়েছি। বাসন্তী পোলাও, ইলিশ ভাপা, চিকেন দো পেঁয়াজা, স্যালাড, পেঁপে মানে প্লাস্টিক চাটনি, পায়েস, রসগোল্লা। আচ্ছা, আমার মুখের দিকে তাকিয়ে থাকলে তো আর তোমার পেট ভরবে না। পিয়ালের চোখটা ছলছল করে উঠল। শ্রুতি তাড়াতাড়ি করে তলায় হাতটা ধরে রেখে বলল, আরে 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 দেখো, চোখের জল ফেলে আরেকটু হলে সব খাবারগুলো নষ্ট করে ফেলছিলে। এমন কেউ করে বলো? 10টা বছর পর তুমি আমার কাছে ফিরেছ। তুমি দেখো, আমরা আবার সব ঠিক করে ফেলবো, আবার সব আগের মতো হয়ে যাবে। এই 10টা বছর পিয়াল সেনগুপ্তর ঠিকানা কোনো বিদেশ ছিল না, বরং এই 10টা বছর পিয়াল সেনগুপ্তর ঠিকানা ছিল সেন্ট্রাল জেল। হ্যাঁ, ঘটনাটা ঘটেছিল 8 থেকে 10 বছর আগে। দিনটা ছিল 11 জানুয়ারি 2014। পিয়াল নেহার পড়াশোনায় খারাপ ছিল না। অ্যাকাউন্টেন্সিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট নিয়ে এমকম কমপ্লিট করে, কিন্তু ভাগ্যের ফেরে ভালো কোনো চাকরি জোগাড় করে উঠতে পারছিল না। এদিকে আবার প্রেমের তারায় দুম করে বিয়েটা করে ফেলল। খুব সমস্যায় পড়ে গেছিল। বাড়ির অমতে বিয়ে করেছিল তো, শ্রুতির কেউ ছিল না, শ্রুতি অনাথ। একটা হোমে থেকে স্কুল পাশ করে, তারপর নিজেই টিউশনি করে কলেজে পড়াশোনার খরচ চালায়। এইসব কারণে পিয়ালের বাড়ি থেকে কোনোদিনই ওদের বিয়েটা মেনে নেয়নি। সে কারণে পিয়াল দুম করে বাড়ির অমতে বিয়েটা করে ফেলে এবং তারপর বুঝতে পারে একটা চাকরিরও খুব দরকার। এদিক ওদিক ঘুরেও যখন কিছু পাওয়া গেল না, তখন আলাপ হয়েছিল একজন লয়ারের সাথে। মিস্টার বক্সি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট। ওনারই অ্যাকাউন্ট সামলানোর জন্য অ্যাপয়েন্ট করা হয় পিয়াল। তো মাইনেপত্র যা ছিল মোটামুটি ওদের চলে যেত। এর মধ্যে ওদের ঘরে একজন ছোট্ট সদস্য এলো, ঈশিতা। ঈশিতা সেন ভালোই চলছিল, কিন্তু হঠাৎই 11 জানুয়ারি 2014 একটা দুর্ঘটনা ঘটল। সেদিন মিস্টার বক্সির বাড়িতে একটা ছোট গেট টুগেদার ছিল এবং সেখানে পিয়াল ও শ্রুতিও ইনভাইটেড ছিল ওদের ছোট্ট মেয়ে ঈশিতাকে নিয়ে। এমন ইনভিটেশন ওরা অবশ্য মিস্টার বক্সির বাড়িতে আগেও অ্যাটেন্ড করেছে, তখন অবশ্য ঈশিতা ছিল না। যাই হোক, ওরা তিনজনে গিয়ে সেদিন সেই গেট টুগেদারে উপস্থিত হয়। প্রথম দিকটা ভালোই চলছিল, খাওয়া দাওয়াও সব শেষ হয়ে গেছিল, এবার ওদের বাড়ি ফেরার পালা। এমন সময় হঠাৎই এক ভদ্রলোক হাতে একটু ড্রিঙ্কস নিয়ে এসে শ্রুতিকে অফার করে বলল, এটা আপনার জন্য। শ্রুতি এইসব ড্রিঙ্কস বিশেষ খুব একটা পছন্দ করে না, আর তার কারণেই পিয়ালো শ্রুতি থাকলে খুব একটা বেশি ড্রিঙ্ক করে না, আর তার সঙ্গে রয়েছে ওদের ছোট মেয়ে ঈশিতা। সে কারণে ওরাও একটু সংযত ছিল। পিয়াল বলে উঠল, না না, আমার ওয়াইফ ড্রিঙ্ক করে না, থ্যাংক ইউ। ভদ্রলোক বললেন, আচ্ছা, আপনাকে তো আমি অফার করিনি, আপনি কেন এর মধ্যে কথা বলছেন? পিয়াল চুপ করে থাকে। তারপর শ্রুতিকে ভদ্রলোক আবার একবার অফার করে বললেন, আরে ড্রিঙ্কসটা আপনার জন্যই, নিয়ে নিন, একটা খেলে কিছু হবে না। শ্রুতি বলল, না না, আমি এসব খাই না, আমার আমার পছন্দ নয়, আর আমাদের দেরি হয়ে যাচ্ছে তো, বাড়ি ফিরতে হবে, ছোট মেয়ে রয়েছে। ভদ্রলোক কিছুতেই শুনছেন না। উনি আবার বলছেন, আরে নিয়ে এসছি আপনার জন্য, ফিরিয়ে দেবেন কেন, নিয়ে নিন, এই একটা ড্রিঙ্কস খেলে কিছুই হবে না। শ্রুতি আবারও বলল, আপনি কথা বুঝতে পারছেন না যে আমি এটা খাবো না, আমি এটা খেতে চাইছি না, প্লিজ আপনি নিয়ে যান আর আমাদের যেতে দিন। এইবার ভদ্রলোক একটু জোর জবরদস্তি শুরু করে দিলেন। উনি বললেন যে, আপনার জন্য যখন এনেছি তখন তো আপনাকে দিয়েই ছাড়বো, আপনাকে খেতেই হবে। পিয়ালের একটু একটু করে রাগ হতে শুরু করেছে। সবাই আশেপাশে দেখছে, কিন্তু কেউ কিছুই বলার সাহস পাচ্ছে না।
আসলে ভদ্রলোক হচ্ছেন মুম্বাই হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট মিস্টার ব্যানার্জি, মিস্টার সোমনাথ ব্যানার্জি, এবং উনি হচ্ছেন মিস্টার বক্সির খুব ক্লোজ ফ্রেন্ড। এত ক্ষমতাশালী একজন মানুষ তো, তাই কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, পাচ্ছে আবার কোনো উল্টোপাল্টা কেস দিয়ে ফাঁসিয়ে দেয়। কিন্তু মহা বিপদে পড়েছে শ্রুতি এবং পুরাণ। ঈশিতাও ভালো লাগছে না কোনো কিছু, কন্টিনিউ বাবাকে বলে যাচ্ছে, বাবা বাড়ি চলো, এখানে আমার ভালো লাগছে না। ভদ্রলোক কিছুতেই ছাড়ছে না শ্রুতিকে, রীতিমতো হাত ধরে টানাটানি শুরু করেছে। এবার হারলে হয়তো গ্লাসটা নিয়ে মুখের মধ্যেই এবার ঢুকিয়ে দেবে। পিয়ালের মাথাটা এবার প্রচন্ড গরম হয়ে গেল। উনি ভদ্রলোককে বললেন, আচ্ছা আমি আমি তো ওনার হাজবেন্ড, আমি যখন বারণ করছি, আমি যখন বলছি, আপনি শুনছেন না কেন? ভদ্রলোক বলে উঠল, আরে দেখা আছে ওরকম গরিব ঘরের হাজবেন্ডের, সেই তো আবার দুদিন পর সংসারে যখন টাকা পয়সার ক্রাইসিস পড়বে, তখন তো বউকে সেই আমাদের কাছেই পাঠাবেন। এইবার পিয়ালার রাগটা কন্ট্রোল করতে পারলো না। পাশে একটা মদের বোতল রাখা ছিল, সেটা নিয়ে ছুঁড়ে ওনার মাথায় একটা দুম করে মারলেন। ভদ্রলোক এক নিমেষে মাটিতে লুটিয়ে পড়লেন এবং অসম্ভব ব্লিডিং শুরু হলো ওনার মাথা থেকে। পিয়াল বুঝতে পারলো একটা দুর্ঘটনা ঘটে গেছে ওর হাত দিয়ে, কিন্তু ঘটনাটা ঘটে গেছে, আর কিছু করার নেই। শ্রুতি তাড়াহুড়ো করে মেয়ে ঈশিতা এবং পিয়ালকে নিয়ে ওখান থেকে বেরোনোর চেষ্টা করলো, কিন্তু আশপাশের লোকজন এবং সিকিউরিটি ওদের বেরোতে দিল না। মিস্টার বক্সি এসে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলেন। এতক্ষণ মিস্টার বক্সিও কিন্তু ঘটনাটা দেখেছেন, কিন্তু উনিও মজা নিচ্ছিলেন, সামনে আসেন। এখন যখন একটা এই দুর্ঘটনা ঘটে গেছে, তখন উনি তাড়াহুড়ো করে পুলিশকে ফোন করলেন। পুলিশ এলো এবং পিয়াল সেনগুপ্তকে অ্যারেস্ট করে নিয়ে গেল। কিছু করার নেই, কারণ সবাই ঘটনাটা দেখেছে এবং সবাই সাক্ষীও দিয়েছে যে হ্যাঁ, পিয়ালই এই কাজটা করেছে। সব থেকে দুঃখজনক ছিল ওদের 3 বছরের মেয়ে ঈশিতা যখন ওর বাবার জামার শার্টের কোনটা টেনে বলছিল, বাবা পুলিশ পুলিশ কাকু তোমায় ধরে নিয়ে যাচ্ছে কেন, তুমি কি দুষ্টু করেছো? আসলে ওরা মাঝে মাঝে বলতো তো ঈশিতা দুষ্টু করলে, ওই যে পুলিশ কাকু আসছে ধরে নিয়ে যাবে, তুমি কথা শুনছো না তো, দুষ্টু করছো তো আবার। তাই ঈশিতার বদ্ধমূল ধারণা যে যারা দুষ্টু করে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। আবার ঈশিতার বাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা তুমি কি দুষ্টু করেছো? আমি তো কিছু দেখতে পেলাম না। ওরা কি তোমায় অন্ধকার ঘরে রেখে দেবে, তোমাকে আসতে দেবে না? কিছু করার ছিল না সেদিন। শ্রুতি ঈশিতাকে জোর করে ছাড়িয়ে নিচ্ছিল ওর বাবার কাছ থেকে। তারপর কেসটা কোর্টে ওঠে এবং অদ্ভুতভাবে সবাই পিয়ালের বিরুদ্ধে সাক্ষী দেয়। মিস্টার বক্সি কেসটা এমন ভাবে সাজিয়েছিলেন যাতে মনে হয়েছিল সব দোষটা পিয়ালেরই। পিয়ালি ড্রাঙ্ক অবস্থায় কন্ট্রোল না করতে পেরে মিস্টার ব্যানার্জিকে এইভাবে মেরেছেন। আসলে ক্ষমতাশালী মানুষ তো ক্ষমতার অপব্যবহার করতে 2 মিনিটও ভাবেন না। পিয়ালের জেল হয়ে যায়, 10 বছরের জেল। শ্রুতি এরপর অনেক কষ্ট করে। যে জায়গাটা থাকতো সে জায়গাটায় আর থাকতে পারেনি, কারণ অনেক প্রশ্নবাণ আসছিল, কি হয়েছিল, কিভাবে হলো, তোমার সাথে কিছু করেছিল ভদ্রলোক, এইসব নানান রকমের প্রশ্ন। তাই বাধ্য হয়ে ওই বাড়িটা ছেড়ে দিয়ে অনেকটা দূরে গিয়ে অন্য একটা বাড়ি ভাড়া নেয় এবং ছোট একটা চাকরি জয়েন করে। এইভাবেই 10টা বছর শ্রুতি ওর মেয়েকে বড় করেছে। যত কষ্ট করেই হোক ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে এতদূর টেনে এনেছে। এখন ঈশিতার বয়স 13 বছর। ঈশিতাকে সবটা জানায়নি শ্রুতি, সবটা জানালে ঈশিতার খারাপ লাগবে। শুধু ঈশিতাকে বলেছে, তোর বাবা একটু ঘুরতে গেছে, কিছুদিন পর ফিরে আসবে, অফিসের কোনো কাজে গেছে, কিছু বছর পর ফিরে আসবে। ঈশিতাও সেটাই মনে করে। ঈশিতা কোনোদিনই এটা নিয়ে কোনো প্রশ্নও করেনি ওর মা। আজকে ঈশিতাও বড্ড খুশি ওর বাবা ফিরে এসেছে। শ্রুতিও খুশি, শ্রুতি চায় সব অতীতটা ভুলে গিয়ে আবার
নতুন করে সবটা শুরু করতে পিয়ালকে নিয়ে। সত্যি কথা বলতে শ্রুতির জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, সে হয়তো এতটা কষ্ট, এতটা যন্ত্রণা সহ্য না করতে পেরে হয়তো পিয়ালকে মাঝ রাস্তাতেই ছেড়ে দিত। পিয়াল হয়তো ফিরে আসতে পারতো না তার সংসারে, তার পরিবারের মধ্যে। কিন্তু শ্রুতি কোনোদিন পিয়ালের হাত ছাড়েনি। ওইটুকু মেয়েকে সঙ্গে নিয়ে শুধুমাত্র অপেক্ষা করে গেছে পিয়ালের ফেরার জন্য, এবং শ্রুতি বদ্ধমূল ধারণা ছিল পিয়াল তো একদিন ফিরে আসবে, ফিরে ওকে আসতেই হবে। হ্যাঁ, পিয়ালের অপরাধ সেদিন ছিল ঠিকই। মানুষ খুন করাটা নিতান্ত সহজ অপরাধ নয় ঠিকই, তবে সেদিন যে পরিস্থিতিতে ঘটনাটা ঘটেছিল, সেই পরিস্থিতির কথাটা সেদিন কোর্টে কেউ বলেনি। বললে হয়তো পিয়ালের শাস্তিটা একটু কম হতে পারত, কিন্তু না। ওই যে নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য কিছুই থাকে না, থাকে শুধু ক্ষমতাশালী মানুষদের জন্য। তোমার হাতে যদি ক্ষমতা থাকে, বিশেষ করে টাকা পয়সার ক্ষমতা, তাহলে তোমার কাছে সবটা আছে। তা না হলে জীবনের প্রত্যেকটা মুহূর্তে তোমাকে বিপদের সম্মুখীন হতে হবে। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না।